নমস্কার, আমি রাহুল মজুমদার। আরবি ক্রিয়েটিভিটি প্রোডাকশনের পক্ষ থেকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটি নতুন টক শো, রিলেটেবল টকস উইথ রাহুল। আজকে আমাদের আলোচনার থিম হচ্ছে মিউজিক। আমাদের সাথে আমরা যাকে পেয়েছি তিনি হলেন প্রফেসর অরূপ বিশ্বাস। তিনি পেশাগতভাবে একজন প্রফেসর, তিনি হিস্ট্রির অধ্যাপক, বাট মিউজিকের প্রতি তার দখল অসাধারণ। মানে আমি পার্সোনালি আমার পার্সোনাল লাইফে তাকে যতটা জেনেছি, এবং আশা করি আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে আপনারাও তার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। তো স্যার, আজকের আলোচনা মিউজিক নিয়ে। বেশ, তো মিউজিকটা একটা বিরাট বড় একটা সাবজেক্ট, একটা সমুদ্রের মতো, মহাসমুদ্রের মতন, কিন্তু তবুও ছোট ছোট ভাবে আমরা আজকে আলোচনা করব। আশা করি আমাদের দর্শক বন্ধুরা তাদের ভালো লাগবে। নিশ্চয়ই। এটা আমার খুব বরাবরই জানতে ইচ্ছে করে যে আপনার মিউজিকের ওপর ইন্টারেস্ট কিভাবে এলো। মানে মিউজিকের ওপর নিশ্চয়ই আপনার তো একটা ইনবিল্ট একটা তো ব্যাপার তো ছিলই, বাট কবে আপনার মানে আপনি রিয়ালাইজ করলেন যে হ্যাঁ আমি মিউজিকের দিকে আমার ইন্টারেস্ট আছে, এবং সেটাকে নিয়ে আপনি নার্চার করা শুরু করলেন? সেটা মোটামুটি কত বছর বয়সে? হ্যাঁ, আসলে রাহুল, আমি না এই ব্যাপারে আমি মা বাবাকেই বেশি কৃতিত্ব দেব। কারণ সত্যি কথা বলতে কি, আমার হয়তো এই নিয়ে বিশেষ অ্যাওয়ারনেস ছিল না। আচ্ছা। 7-8 বছর বয়সে বাবা একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন এবং আমার গান শেখার বন্দোবস্ত করেছিলেন, বাহ। এবং মা আমাকে সারেগামা দেখিয়ে দিয়েছিলেন, এবং ওইখান থেকেই শুরু আর কি। আমি এইটা নিয়ে বিশেষ ভাবিনি, কিন্তু ওরা কিন্তু ভেবেছিলেন, বুঝতেও পেরেছিলেন যে আমার মধ্যে হয়তো আর গানের একটা পোটেনশিয়াল আছে। কারণ আমরা 3 ভাই, অথচ এই 3 ভাইয়ের মধ্যে বেছে বেছে আমার জন্যেই ওরা গান শেখার বন্দোবস্ত করলেন। এটা কিন্তু সত্যি অদ্ভুত ব্যাপার। তার মানে আপনার বাড়িতে বরাবরই একটা গানের চর্চা ছিল? বাড়িতে আর গানের চর্চা ছিল। মা তো ভালো গান করতেন এক সময়। আচ্ছা। এবং আমার মার বাড়িতে সকলেই গান গাইতো। আচ্ছা। এবং তবলা বাজানো, আমার বাবাও তবলা বাজাতেন। আমার মেজো ভাইকে সেতার শেখানো হয়েছিল, তবলা শেখানো হয়েছিল। ছোটো ভাইকে সেতার শেখানো হয়েছিল। সবই মানে করা হয়েছিল। বাড়িতে একটা গান বাজনার পরিবেশ ছোটবেলা থেকেই ছিল। আপনার ফেভারিট পার্সোনাল ফেভারিট ইনস্ট্রুমেন্ট হচ্ছে তাহলে হারমোনিয়াম? হারমোনিয়ামে খুব স্বচ্ছন্দ বোধ করি। হ্যাঁ, সেটা আপনার বাজানো দেখেই মানে আমরা তো এতবার দেখেছি, আপনার বাজানো দেখেই বোঝা যায়। এটা কিন্তু একটা কমপ্লিট ইনস্ট্রুমেন্ট, কিন্তু এটা একটা অ্যাকোয়াস্টিক যন্ত্র বটে, কিন্তু এটা অসাধারণ একটা ইনস্ট্রুমেন্ট। এটাকে এক্সপ্লোর করলে, যারা করবেন, আমি দর্শক শ্রোতা বন্ধুদের বলছি, যদি কেউ এক্সপ্লোর করতে চান, এটার মধ্যে একটা এনর্মাস পোটেনশিয়াল আছে। আমি একটা জিনিস বলবো স্যার, এখন কিন্তু ঘরে ঘরে হারমোনিয়াম চর্চাটা উঠে যাচ্ছে, বিশেষ মানে বেশি করে মানে নতুন জেনারেশনে তারা হারমোনিয়াম নয়, তারা গিটার নিয়েই মেনলি চর্চা করে থাকে। কি করবো না, মিউজিক শিখবো না, চল গিটার শিখবো। আমরা যদি এখন বলি যে ভাই হারমোনিয়ামে সারেগামা পাধানিসা করবেই না, এটা ভাববেই না, হাসবে। সেটাই, মানে হারমোনিয়ামের থ্রু দিয়েও যে কত রকমের মিউজিক বেরিয়ে আসতে পারে যদি হারমোনিয়াম সে প্রপারলি ইউজ করতে পারে, তাই না? ঠিক ইউজ করতে হবে, ঠিক করে। সেটাই, এটা একদম ওয়েস্টার্নাইজ ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে হবে। এতে কর্ডস করা যায়, কর্ড প্রোগ্রেশন সমস্ত রকমের হয়। এখানে সবথেকে বড় কথা যে এই যে বেলো সিস্টেমটা আছে না, বেলোতে আমরা মানে হাওয়াটাকে কন্ট্রোল করতে পারি, এবং তার সঙ্গে হৃদয়ের একটা স্পর্শ থাকে, হৃদয়ের একটা সম্পর্ক আছে। এই ব্রিদিং এর একটা ব্যাপার আছে, যেটা বাঁশিতে পাওয়া যায়। এটা আমি জানতাম না কিন্তু। হ্যাঁ, এটা হারমোনিয়ামে তো এটা হয় আর কি, যেটা কোনো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের পক্ষে একটু অসুবিধা। যদিও আজকাল সিনথেসাইজারের মধ্যে ওরা এটা একটা ওই দিচ্ছে, প্যাডেল দিচ্ছে, যেখানে হাওয়াটাকে কন্ট্রোল করার একটা করেছে, কিন্তু সেটাও মেকানাইজড আর কি। আচ্ছা আচ্ছা। এই যে আপনি বলছেন যে মিউজিকের শেখা, মিউজিক যন্ত্র নিয়ে বা মিউজিকটাকে যে আপনি এইভাবে রপ্ত করেছেন, আই এম শিওর যে আপনি বিভিন্ন রকমের মিউজিক শুনেছেন। সেই ব্যাপারে আপনি যদি একটু বলেন। আচ্ছা, আমি এর আগে একটা কথা বলে দিই, কিরকম মিউজিক শুনেছেন? এর আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গান শেখাটা না, আমার মতে, এটা অবশ্যই আমার মতে, যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে বাচ্চাদের শেখালে ভালো, বা এই ধরনের কোনো, বা ধ্রুপদ হলেও হতে পারে। আচ্ছা, সেটা যেখানে গলাতে সুরটাকে বসিয়ে বসিয়ে গান গাওয়ার একটা ব্যাপার আছে। অর্থাৎ গলাতে সুরটা তো বসানো দরকার ছোটবেলা থেকে। সেই জন্য আমার মনে হয় এই ধরনের, মানে ছোটবেলা থেকে কেউ যদি কালোয়াতি গান গাইতে শুরু করে, বা
তাকে প্রচণ্ড উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, সেটা মনে হয় গলাটা সুরটা বসানোর ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। মানে এমন কখনো কি কিছু ঘটেছে, কাউকে আপনি এরকম দেখেছেন সামনে থেকে যা আমি মনে দেখেছি হয়েছে? আমি দেখেছি আমার ছাত্র একজন এলো, সে ফার্স্ট ইয়ারে আর কি। হুম, তাকে সে আমাকে বললো, স্যার আমি গান করি। আমি কী গান করো? না, ক্লাসিক্যাল গাই। এই ক্লাসিক্যাল গাই কথাটা শুনলেন এখন এমন আমার হয়েছে, মানে একটু রিপালশন হয়, একটু বলা উচিত নয় জানি না। সেটা তাকে গাইতে বললাম, সে একটা প্রচণ্ড তারস্বরে, একটা কর্কশ ভয়েসে, সে একটা না গলা কাঁপিয়ে কাঁপিয়ে, অদ্ভুতভাবে গলা কাঁপিয়ে কাঁপিয়ে সে গাইতে লাগলো। কিছু একটা রাগ বোধহয় সম্ভবত ওই মালকোষ টালকোষ জাতীয় কিছু একটা হবে, আমার খেয়াল তো নেই। আপনার অপছন্দের জায়গাটা কোনটা? সে গাইলো বটে, কিন্তু কোন জায়গাটা আপনার অপছন্দ? অপছন্দ মানে কি, গলার সুরটা সে বসাচ্ছে না, সবসময় সে গলাটা না মানে মূল করতে চাইছে আর কি। ও, মানে যেটা কোনো নরমাল সুবিধা লাগছে না আপনার? না, নর্মাল লাগছেই না, একবারেই ও। নর্মাল লাগছে না, মনে হচ্ছে যেন কাঁপুনি ধরেছে তার, আচ্ছা, এরকম একটা মনে হয়। আচ্ছা। এটা খুব বিদঘুটে টাইপের হয় আর কি। হুম, আর আসলে ব্যাপারটা হচ্ছে, শেখাটা যদি ঠিকঠাক না হয় আর কি। স্টেপ বাই স্টেপ বলতে হ্যাঁ, চাইছি। মানে শাস্ত্রীয় সঙ্গীত তো একটা, মানে একটা গানের একটা নিশ্চয়ই একটা ভালো হ্যাঁ, ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। সেইটাকে তো ঠিক প্রপারলি আর কি মানে শিখতে হবে আর কি। তার মানে তা বলছেন যে শাস্ত্রীয় সঙ্গীত শিখবার আগে রবীন্দ্রসঙ্গীত আমার মনে হয় বাচ্চাকে গলার সুরটাকে অ্যালাইক বসানো, রবীন্দ্রসঙ্গীত কিছু হ্যাঁ, শেখা উচিত। গলার স্বরটাকে যাতে ট্রেন করার জন্য। ট্রেন করবার জন্য, ভয়েস ট্রেনিং হিসেবে ওটা কিন্তু আমার মনে হয় দরকার আচ্ছা, এটা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, আমি তো আপনার বাড়িতে গিয়েও এরকম বিভিন্ন, তখন তো সব ক্যাসেটস, এবং এখনো রয়েছে মনে হয় আপনার হ্যাঁ, কাছে। সেগুলো আছে, হ্যাঁ, বাজানো যায় না কারণ সেটাই। যন্ত্র নেই তো। খুব খারাপ লাগে যে ক্যাসেটস গুলো লাগে। বাজানো যায় না, সিডিজ এন্ড ক্যাসেটস। তো এরকম বিভিন্ন প্রান্তের, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের আমি কালেকশন আপনার কাছে দেখেছি। তো ঠিক, আপনি কিরকম ধরনের মিউজিক আপনি শুনে আপনার মানে কানটাকে তৈরি করেছেন, যদি ঠিক একটু ঠিক ছোট করে ঠিক ঠিক বলেন হ্যাঁ, আমাদের। আমি ছোটবেলা থেকেই তো গানের মধ্যে আছি, সেটা ঠিকই। হুম, আমার মাস্টারমশাই প্রতি সপ্তাহে একটা করে নতুন নতুন রবীন্দ্রসঙ্গীত দিতেন, এবং সেটা আমি খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতাম। উনি স্বরলিপি লিখে দিতেন বড় বড় করে, আমার চোখের সমস্যার কারণে। আচ্ছা, তো কিন্তু আমি না বাড়িতে ওয়েস্টার্ন মিউজিক শুনতে শুরু করি। আচ্ছা। বাবা বাবা রেকর্ডগুলো কিনতেন তখনকার, যেগুলো মানে সমকালীন যে সমস্ত বিখ্যাত পপুলার সমস্ত আচ্ছা, যেমন ভেঞ্চার্স বা বিটলস, আচ্ছা। হ্যাঁ, তারপরে ওই অ্যারাবিয়ান নাইটস, হ্যাঁ, ইত্যাদি আচ্ছা। ইত্যাদি আরও সমস্ত। হুম, তো তখন সেগুলো শুনে শুনে খানিকটা আমরা এগুলো গানটা তৈরি হচ্ছিল ক্রমশ। তারপরে আমি একটু বড় হওয়ার পরে তো আমি অজস্র রকমের সারা পৃথিবীর মিউজিক শুনতে শুরু করি। হুম। মানে এটা আমার সৌভাগ্যের বিষয় যে আমি সেগুলো আমি আমি মানে আমার মানে সংগ্রহে, যেমন কিছু কোনো রিজিওনাল হ্যাঁ, মিউজিক। শুধু রিজিওনাল না, আমি মানে একদমই ওয়ার্ল্ড মিউজিক যাকে বলা যেতে পারে। আমার কন্ট্যুর অফ মিউজিকটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আমি প্রথমেই তো বাড়িতে যা শেখা শিখেছি টিকেছি সেগুলো ঠিক আছে। এমনি হিন্দি বাংলা গান যেগুলো ছোটোবেলা থেকে সলিল চৌধুরী, রাহুল দেববর্মন, এস ডি বর্মন, এদের গান বা রবীন্দ্রসঙ্গীত তো আছেই, হ্যাঁ, এইগুলো শুনে তো বড় হয়েছি। তখন একটা কান তৈরি হয়েছে একভাবে। বিভিন্ন ফিল্মি মিউজিক বা তখন পুজোর গান বেরোতো, হ্যাঁ, রেকর্ড ছিল তখন, সেগুলো শুনে শুনে ছোটোবেলা থেকে ওগুলো শুনেই বড় হয়েছি। তখনকার যারা বিখ্যাত আর্টিস্ট, মানে স্বর্ণযুগের আমাদের বাংলার যারা আর্টিস্ট ছিলেন তাদের ইয়েতে। তারপরে আমি মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শুনতে শুরু করি ব্যাপকভাবে। আচ্ছা। হ্যাঁ, বাখ, বিটোভেন, মোজার্ট, ভিভালদি, চাইকোভস্কি, স্ট্রাউস, ব্রাহমস, এই যে সমস্ত আছেন, আরও অজস্র আছেন যাদের মিউজিক আমি শুনি। এবং আমরা জানি যে সলিল চৌধুরী এবং অন্যান্য অনেক মিউজিশিয়ান, তারা তো আমরা জানি যে তারা এরকম ওয়েস্টার্ন মিউজিক মানে ক্লাসিক্যাল থেকে অনেক সুর তারা করার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথও ভীষণভাবেই ইনফ্লুয়েসড হয়েছিলেন। তিনি 5 বার ইউরোপ আমেরিকায় গিয়েছিলেন এবং এগুলো শুনেছেন, ভীষণভাবেই শুনেছেন। হ্যাঁ, এবারে তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফোক মিউজিক শুনতে শুরু করি, একবারে অ্যাবরিজিনাল ওয়ার্ল্ড ফোক, মানে অ্যাবরিজিনাল মিউজিক, মানে একদম মানে অরিজিনাল ফোক মাটির গান যেগুলো। হ্যাঁ, যেমন ধরো মালি রিপাবলিকের গান, হ্যাঁ, আফ্রিকান বিভিন্ন কঙ্গো টঙ্গো ইত্যাদি সমস্ত জায়গাকার গান। মানে ল্যাঙ্গুয়েজ তো বোঝার নিশ্চয়ই উপায় ছিল না, কিছুই বুঝতাম না, কিন্তু সুরটা আমি একদম অরিজিনাল সুরটা আমি পেতে চাইতাম আর কি। আচ্ছা, আচ্ছা। কোনো ফিউশন নয় কিন্তু। না না না, তারপরে ল্যাটিন, তারপরে রেড ইন্ডিয়ান মিউজিক, আন্ডিয়ান যে সমস্ত মিউজিক, হ্যাঁ, এই যে অ্যারাবিয়ান, মিডল ইস্টের মিউজিকগুলো বা অন্যান্য দেশের মিউজিক, এগুলো আমি ভীষণভাবে শুনেছি। তারপরে আমি শুনেছি মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল মিউজিক, মানে ইউরোপে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমরা শুনি না কিন্তু সাধারণভাবে। ইনস্ট্রুমেন্টস আমরা সাধারণভাবে হয়তো বড়জোর ইয়েটা শুনি, কি বলে,
ওই স্যাক্সোফোনটাই শুনি বেশিরভাগ ক্ষেত্রে, ওয়েস্টার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে। হ্যাঁ, কিন্তু ওদের অজস্র রকমের ইনস্ট্রুমেন্ট আছে এবং তাদের প্রত্যেকের ক্যারেক্টার আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টের সাউন্ড টাইপস গুলো আলাদা, সাউন্ড টাইপস গুলো আলাদা। হ্যাঁ, এবং আমি এই যে যারা সমস্ত এই যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ম্যাস্ট্রো, তারা সমস্ত এগুলো নিয়ে মানে ওরা চর্চা করেছেন। যেমন মোজার্টের হর্ন কনসার্ট, হর্ন বলে ওদের একটা ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, একটু ভারী আওয়াজ আর কি, হর্ন কনসার্টও আছে। হার্প, ফ্লুট হার্প অসাধারণ। মোজার্টের ফ্লুট হার্প যদি শোনা যায়, আমার ধারণা যে মানে পৃথিবীতে মানুষের সভ্যতা যতদিন থাকবে ততদিন এগুলো বেঁচে থাকবে। হ্যাঁ, তারপরে ওদের কত রকমের ইনস্ট্রুমেন্ট আছে। তো এইগুলো যদি আমরা শুনি, ট্রাম্পেট, বিশেষ করে ট্রাম্পেট এগুলো, হ্যাঁ, ফ্লুট, ইংলিশ ফ্লুট যেটা হাই পিচের বাঁশি। এবারে আমি শুনতে শুরু করি আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল তো আছেই। ইন্ডিয়ান ক্লাসিক্যাল আমাদের শাস্ত্রীয় সঙ্গীত যেগুলো, সেগুলো ওই লিভিং মিডিয়া ইন্ডিয়া লিমিটেড বলে একটা কোম্পানি ছিল, ওরা না মিউজিক টুডে বলে একটা সিরিজ বার করেছিল, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত ওরা রাগগুলোকে টাইম ওয়ার সাজিয়েছিল। সেইগুলো রাগগুলোকে সেইগুলো আমার সমস্ত ভারতে বড় বড় যারা ম্যাস্ট্রো, এই ভীমসেন যোশী বা এরা সমস্ত যারা রাজনীতি, মানে সমস্ত ইন্ডিয়ান রাগগুলোকে পরপর টাইম অনুযায়ী ওরা সাজিয়ে, ওরা 16টা, হ্যাঁ 16টা, প্রসেসটাই অসাধারণ। হ্যাঁ, 16টা ক্যাসেট ওরা করেছিল, কিন্তু তার প্রত্যেকটি ক্যাসেটেই অন্তত 8টা করে এরকম রাগ ছিল। সেখানে ভয়েস যেমন ছিল তেমনি ভয়েসে ছিল, তারপরে তার সঙ্গে সেতার ছিল, কখনো সরোদ ছিল, কখনো বাঁশি ছিল। হ্যাঁ, সমস্ত ইন্ডিয়ার যত বড় বড় ম্যাস্ট্রো আর কি, ক্লাসিক্যাল ম্যাস্ট্রো, তাদের দিয়ে ওরা এগুলো রেকর্ড করিয়েছিলেন। অসাধারণ কালেকশন ওটা একটা। তারপরে আমি ইন্ডিয়ান ফোক শুনতে শুরু করি, এই গুজরাটি ফোক, একবার অরিজিনাল, কিন্তু অরিজিনাল একদম। ওদের ওখানকার ফোক আর্টিস্ট, কোনো ফিউশন নয়, ওদের ওখানকার ফোক আর্টিস্ট, কিন্তু মানে আমাদের যারা আমরা যাদের গান শুনে বড় হয়েছি তারা নন, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, এগুলো কোনো ব্যাপার এরা নন, কিন্তু এরা নন, কিশোর কুমার এরা নন, একদম ওখানকার এই হিমাচলি ফোক, অসাধারণ। শুধু বাঁশিতে হয়তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হিমাচলি ফোক। তারপরে পাঞ্জাবি ফোক। আমাদের বেঙ্গলেই তো রিচ ভ্যারাইটি আছে ফোকের, তাই না? সুতরাং এইভাবে আমি শুনতে থাকি আর কি। এবং তার সঙ্গে আরো অজস্র মিউজিক, মানে ইউরোপের কোরাল মিউজিক যেগুলি, যেমন ওই যেমন ভনিয়েম, অ্যাভা, হ্যাঁ, তারপরে স্যাটারডে নাইট ফিভার, সাইমন গারফাঙ্কেল, আরো কত আছেন, এলভিস আছেন, মানে সব রকমেরই আপনি মানে। আমার একটা ভগবানের দয় কি হয়েছে, আমি না গানের ব্যাপারে কোনো আমার ওই ইয়ে নেই, কি বলে ওই কোনো প্রেজুডিস নেই, কিন্তু মনটাকে খোলা রেখে ওপেন মাইন্ডেড হয়ে কিন্তু শুনতে হবে, প্রচুর শুনতে হবে। এটা আপনি ঠিকই বলেছেন। আমি শুনতে কান তৈরি হবে। আমি একটা জিনিস আমি বলি যে এরকম অনেকেই আছে, মানে আমরা ইন্ডিয়ান মিউজিক তো শুনি, কিন্তু আমরা সেইভাবে ওয়েস্টার্ন মিউজিক, মানে কি বলবো, ওয়েস্টার্ন মিউজিকের প্রতি আমাদের ইন্টারেস্টটা কম হয়। আমি বলছি মানে মিউজিক স্পেশাল যারা মিউজিক চর্চা করে তাদের কথা বলছি না, তারা তো সব রকম মিউজিক শোনে, বাট আদারওয়াইজ যারা খুব সাধারণ মানুষ আর কি, ঘরোয়া মানুষ, তারা ইন্ডিয়ান গান তো শোনে এবং সেগুলোকে ইম্পর্টেন্স দেয়। কিন্তু আমি দেখেছি যে যখনই কোনো একটা ওয়েস্টার্ন গান শুরু হয় বা কিছু, তাদের না কেমন মুডটা অফ হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, রিপালশন হয়ে যায়। হ্যাঁ, তাদের হয়তো ইনস্টিংক্ট কাজ করে, ও যেই গান আমি শুনবো না সেই গান তারা মনে করেন ওটা অপসংস্কৃতি, তারা হয়তো মনে করে এটা। আমার মনে হয় তাদেরকে সমস্ত কিছুকে ইকুয়ালি রেসপেক্ট করা যায়, অ্যাটলিস্ট শোনা উচিত যে কি কিরকম গান, হ্যাঁ তাই না, দেশের বাইরেও কিরকম গান হয় অন্তত শুনে দেখা উচিত, তাহলে সেও বুঝতে পারবে। সবটাই তো 12টা স্বর দিয়েই তো মিউজিক তৈরি, সঙ্গীত তৈরি হয়েছে, তাই না? 12টা স্বরের সবই তো পারমুটেশন, অজস্র রকমের পারমুটেশন কম্বিনেশন, আর তো কিছু নয়। সেটাই। আমি একটা জায়গা আপনি বলেছিলেন যে এরকম বাইরের থেকে মিউজিক নিয়ে এসে অনেক রকমের মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বিভিন্ন ইনস্ট্রুমেন্টসের কথা যখন আপনি বলছেন, আমার মনে পড়ে গেল যে আমিও শুনেছি যে আর.ডি. বর্মন এরকম বিভিন্ন রকম, তার একটা কিউরিওসিটি ছিল, বিভিন্ন মিউজিক এখানে কোথাও বেড়াতে গিয়ে কিছু একটা দেখতে পেলো, কিছু একটা সাউন্ড শুনলো, সেই মিউজিক নিয়ে এসে গান উনি কম্পোজ করলেন ইন্ডিয়াতে। এখন যেমন আমাদের এ.আর. রহমান তো ভীষণ বিখ্যাত এটার উপর, বিভিন্ন বাইরের দেশের এরকম ফোক মিউজিক নিয়ে এসে উনি অ্যাপ্লাই করেন। তা খুব ভালো, মানে আপনার মানে আপনি এত কিছু শুনে ওই জন্য হয়তো আপনার কানটা এত ভগবানের দয়া তৈরি হয়েছে আর কি, মানে শোনার সুযোগটা হয়েছে সব থেকে বড়। আমার খারাপ লাগে কি এখনকার বাচ্চাদের এই সুযোগটা নেই, মানে তারা মানে শোনার বোধহয় সেই সুযোগটা হয়তো তাদের এই অরিজিনাল মিউজিক গুলো নিয়ে এসে দেওয়ার হয়তো সেই কেউ দিচ্ছে না, কেউ শোনায় না, তারা ওই ফিউশন ফর্ম গুলোই হয়তো শুনছে। হ্যাঁ, তাদের জন্য কেউ শোনানোর ব্যবস্থা করে, ব্যাপারগুলো ঘেটে যাচ্ছে অ্যাকচুয়ালি।
সেটাই, কেউ শোনায়নি জানো। অরিজিনাল ট্র্যাকস তারা খুব কম শুনছে। আমার ধারণা তারা যদি শুনতো, অপেরা মিউজিক যদি শুনতো, হুম, হুম, হ্যাঁ, ইটালিয়ান অপেরা যেগুলো আর কি, গ্র্যান্ড অপেরার যে মিউজিক হয়, কি অসাধারণ সেসব। সেটাই, তাদের যে ভোকাল, যে নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই। সেই জন্যই আপনার গানটা এতটা মানে এইভাবে তৈরি হয়েছে আর কি। তা আমি তো একটা জিনিস জানি, আপনি নিজেও মিউজিক দেন এবং মিউজিক আপনি কম্পোজও করেছেন আর কি। তা এই কম্পোজিশনের ব্যাপারটা কি এত কিছু শুনেই মানে আপনার মধ্যে থেকে এসছে যে চলো কম্পোজ করি, মানে এটা কিভাবে এলো, এর প্রথম স্টার্টিংটা কোথায়? স্টার্টিংটা বলতে আমি স্কুলে থাকাকালীন আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি আমাকে একদিন হঠাৎ, মানে আমি তখন বোধহয় 7-8-এ পড়ি, বললেন যে অরূপ, এরকম আমাদের সান্ধ্যকালীন একটা অনুষ্ঠান হতো শনিবার শনিবার, আচ্ছা কালচারাল ফাংশন হতো, সেইখানে আমাদের পারফর্ম করতে হতো। তো আচ্ছা, উনি বললেন, এই ফাংশনে তুমি একটা নিজের লিখে গান লিখে সুর দিয়ে তুমি মানে গাইতে হবে তোমাকে। হুম, তা আমি সেটাতেই চেষ্টা করেছিলাম, এবং একটা খুবই সরল একটা ওই আনন্দের এই সন্ধ্যায় কিছু গান বাজনায় ভরে উঠুক মন, এই জাতীয় একটা ছোট্ট করে একটা করেছিলাম। তখন আপনার বয়স কত ছিল? তখন কত হবে, ওই রকম 13-14 হবে। আচ্ছা, তখন থেকেই মানে ব্যাপারটা একটু একটু করে আসে একটু একটু আপনার করে, মধ্যে। হ্যাঁ। তা পরবর্তীকালে তো আমাকে অনেকেই গান গান মানে দিয়েছেন, এবং দিয়ে বলেছেন যে সুর করো, সুর করে শোনাও। এবং আমি মানে যেখানে পড়েছি আর কি, সেইখানে আমাকে যিনি সেক্রেটারি মহারাজ, তিনি প্রিন্সিপাল, তিনিও বলেছেন ভালো ভালো কবিদের, বড় বড় কবিদের কবিতার উপর সুরারোপ করে গান করতে, যেমন জীবনানন্দ দাশ, হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্ত, এদের যেমন গোলাম মুস্তাফা, এদের কবিতায় সুর করেছি আর কি। বা আরও অন্যান্য বড় বড় কবিদের কবিতায় সুর করা, প্রেমেন্দ্র মিত্রের কবিতায় বিবেকানন্দের উপর গান, এগুলো করেছি। আপনি ওয়েস্টার্ন মিউজিকের ব্যাপারে আপনি যেটা বলছিলেন যে আপনি ওয়েস্টার্ন মিউজিকও প্রচুর শুনেছেন, তো ইফ আই এম নট রং আপনি রিসেন্টলি একটা ওয়েস্টার্ন মিউজিক কম্পোজ করেছেন, তাই তো? হ্যাঁ, আমি চাইবো আমাদের দর্শকরা আপনার একটা কম্পোজিশন শুনুক। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এটা 2 এপ্রিল রিলিজ করেছিল আমাদের এবং ক্লিও আপনার ভেঞ্চার ছাত্র মনে হয় আছে, হ্যাঁ, সপ্তর্ষি। সপ্তর্ষি, সে হ্যাঁ গাইতে পারে। তাহলে আমরা সপ্তর্ষি এবং স্যারের সাথে তাদের একটা কম্পোজ করা গান আমরা শুনে নেব। ঠিক। Oh Cleo, we venerate thee, we adore thee, Greek muse of history. We pay homage to ye, fall out in the way and setting us free. Oh Cleo, you lead us to academic rest, you help us grow and nurture. We call and invoke to bless our fest. Come and join this Cleo venture, Cleo venture. এত সুন্দর একটি কম্পোজিশন শুনলাম, আই এম শিওর দর্শকদেরও খুব ভালো লাগবে। মিউজিক কম্পোজ করছে সবাই আর কি, বিভিন্ন ধরনের আরও অনেক ভ্যারাইটি চলে এসছে। হ্যাঁ, তো ওভারঅল আপনার কিরকম মনে হচ্ছে, কিরকম কাজ হচ্ছে আজকাল, মানে কাজটা কিরকম মনে হচ্ছে? বিভিন্ন রকমের গান হচ্ছে, ধরুন অনেক রকমের এসছে, যেমন র্যাপ এসছে, হ্যাঁ, এমনি নর্মাল সংস তো আছেই, র্যাপ আছে, তার সাথে সাথে রিমিক্সেস হচ্ছে, নানান রকমের হচ্ছে, ইনোভেটিভ গানও হচ্ছে। বাট হ্যাঁ, আপনার কি ধারণা, কিরকম ওভারঅল কাজ কিরকম হচ্ছে? হ্যাঁ, আমার ধারণা, দেখো, অনেস্টলি স্পিকিং, আমি তো সব ধরনের গান এখন আমার ঠিক কানে আসে না, শুনতে পাই না, শোনা হয়ও না আর কি, রাদার। আচ্ছা, কিন্তু আমার বিশ্বাস যে নিশ্চয়ই ভালো গান হচ্ছে, কিন্তু কমার্শিয়ালাইজেশনের দাপটে হয়তো সেগুলো আমাদের সবসময় কানে এসে ঠিকমতো পৌঁছচ্ছে না, সেটা হতে পারে। বা এরকমও হতে পারে কি, কমার্শিয়ালাইজেশনের জন্যই হয়তো কিছু গানকে ফোর্সফুলি সেইভাবেই তৈরি করতে হচ্ছে, হয়তো মিউজিক ডিরেক্টরসরা নিজেদের মতন করে হয়তো সুর দিতে পারছে না, অনেকগুলো কারণে, ব্যবসায়িক কারণে হয়তো সুর দিতে পারছে না। মানে সুরটা তো ওরকমভাবে দিতে পারার ব্যাপার নেই, এটা তো মানে অ্যাকচুয়ালি মানে মানে
কি বলবো, এটা তো কোয়ান্টাইজড ফর্মে আসে, এক সুরটা তো আমাদের মধ্যে দেওয়া হয়। আমি অনেক সময় দেখেছি যে একটা মিউজিক করতে গিয়ে হয়তো অনেকক্ষণ চেষ্টা করছি সুর আসছে না, কিন্তু আবার একটা দেখা গেল হঠাৎ করেই ইনস্ট্যান্ট সুরটা হয়ে গেল, একটা ফ্ল্যাশ হয়ে গেল আর কি। মানে তো সুরটা তো ব্যাপারটা এইরকম। এবারে হয়তো সিচুয়েশনের প্রয়োজনে, ফিল্মের প্রয়োজনে তাদেরকে যেভাবে বলা হচ্ছে তারা সেইভাবেই ইমিডিয়েট কিছু একটা করে দিয়ে দিতে হচ্ছে, ধরতক্তা মারপেড়ে গোছের কিছু একটা করে দিচ্ছে, সেটাই। কারণ তাদের প্রোডাকশনটা করতে হবে তো। হ্যাঁ, সেগুলো ন্যাচারালি শর্ট লিভড হচ্ছে, শর্ট লিভড এবার হিপ হপ টাইপের একটা ওই রিদম টিদম দিয়ে সেটাই, একটা কিছু করে দেওয়া হচ্ছে। সেই জন্য অ্যাট দি সেম টাইম হ্যাঁ। আমার ধারণা ভালো গান নিশ্চয়ই কিছু হচ্ছে, সেটা হয়তো আমরা শুনছি না বলে জেনারেলাইজ করতে পারি না যে সব কিছু অরিজিৎ খারাপ সিং এর হচ্ছে। গানগুলো যেমন যথেষ্ট ভালো, শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং কে দিয়ে যেই সমস্ত গান গাওয়ানো হচ্ছে সেগুলো অনেক গানই মেলোডিয়াস আছে। অরিজিৎ সিং সম্পর্কে আমার না খুব একটা দুঃখের জায়গা সেটা হচ্ছে যে অরিজিতের গলাটা এত ভালো, মানে এইরকম গলা কিন্তু পাওয়া যায় না, আনডাউটেডলি এরকম গলা পাওয়া যায় না। কিন্তু উনি এমন একটা সময় ওনার উত্থান হয়েছে আর কি, ইমার্জেন্সটা হয়েছে, যে সময় ভালো গান নেই ওনার জন্য। যে ধরনের গান হলে উনি ভালো খুব সুন্দর করে গাইতে পারতেন, সেই ধরনের গান আমার ধারণা নেই আর কি। একটা হয়তো উনি গেয়েছেন করেছেন, কিন্তু ওনাকে মানে সার্কিটে থাকবার জন্য মানে যে কোনো ধরনের গানই ওই গাইতে হচ্ছে আর কি। আমি তো নিজেও অবজার্ভ করি অরিজিৎ সিং মানে 2 বছর আগেও যেরকম অরিজিৎ সিং এর গানগুলো যতটা মেমোরেবল হয়ে থাকতো, রিসেন্টলি 2 বছর ধরে অরিজিৎ সিং এর মানে খুব হিট, মানে যেটা অলওয়েজ লোকে মনে রাখবে বা মনের মধ্যে গুনগুন করবে এমন গান খুব একটা পাওয়া যাচ্ছে না। দুঃখের জায়গা, শুধু অরিজিৎ সিং এর নামটাকে নিয়ে হয়তো ইউজ করা হচ্ছে ঠিক, এটা অরিজিতের কিছু করবার নেই, তাকেও তো সার্কিটে থাকতে হবে। আচ্ছা, বিদেশি গানের কিরকম অবস্থা? বিদেশি আমার ধারণা না, বিদেশি মানে এখন আগে তো খুব শুনতাম, এক্সস্টিভলি শুনেছি। আচ্ছা, ইদানিং খালি খুব শোনা যে হয় তা নয়, কিন্তু আমার ধারণা একটা ওভারঅল ডিকাডেন্স হয়েছে। আচ্ছা, বাইরেও আমার ধারণা এই মানে এই রিমিক্সের যুগে না, আর ওই অটোটিউন এবং টেকনোলজি এমন ভাবে এআই, অটোটিউন, হ্যাঁ এগুলোর টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে, এবং গলাটাকে অনেক সময় ডিস্টর্টেড করে দেওয়া হচ্ছে, তাই না, নানা ভাবে। ফলে অরিজিনালিটি গুলো থাকছে না, মানে আমরা মানে ফিউশন কাজ তো হচ্ছে, কিন্তু একটু ডিস্টর্টেড কাজ। ফিউশনটা তো আগেও হতো, অন্য ফর্মে হতো, যে কীর্তনের সঙ্গে বাউল মেশানো হচ্ছে, কি বাউলের সঙ্গে ফোক মেশানো হচ্ছে, কি ওয়েস্টার্নের সঙ্গে কিছু একটা কীর্তন মেশানো, সেগুলো তো ছিল একসময়। এখন জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এই ফিউশনটা হিপ হপ টাইপের, র্যাপ হিপ হপ এগুলোর মধ্যে একটা কিছু করে একটা হ্যাঁ একটা নামিয়ে দেওয়া হচ্ছে, নামিয়ে দিলেই হলো আর কি। আর একটা জিনিস যেটা দেখবার আছে বা যেটুকুনি আমি বুঝি, এটা আমার সম্পূর্ণ সাবজেক্টিভ থট আর কি, মেলোডি অনেকটাই কমে গেছে। ইভেন বিভিন্ন সকলের জন্য গান খুব মানে আর সেইভাবে শুনতে পাওয়া যায় না। ইভেন বাচ্চারাও, যদি বাচ্চাদের কথাই বলি, বাচ্চারাও আজকাল বড়দের গান শুনেই বড় হচ্ছে। আগে হচ্ছে বাবা মারা নিজেরা বাচ্চাদের গান বাচ্চাদেরকে শোনাতো, এখন বাবা মারাই একটা বড়দের কোনো একটা গান চালিয়ে দিয়ে বলছে বেটা ডান্স করকে দেখাও তো। হ্যাঁ, তো ওদের যে এটা হবে, মানে নিজেদের মধ্যে যে বিল্ড আপটা হবে গুড মিউজিক সম্বন্ধে, সেটা কি করে হবে? সেটাই তো হচ্ছে না, সেই সাপোর্টটাই পাচ্ছে না ওরা, সেই এক্সপোজারটাই নেই, তাই না? সেটাই। আমি চাইবো আপনি একটা মেলোডিয়াস গান, একটা সুন্দর, যেখানে শিশুরা হোক কি বড়রা হোক সবাই একটা নিজেদেরকে মানিয়ে নিতে পারবে, এমন আপনার কম্পোজ করা একটা গান প্লিজ আমাদের শোনান। হ্যাঁ, মানে অনেক সময় যেটা বলা হয় যে এই রিদমের দাপটে মিউজিকের মেলোডিটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই। কিন্তু আমাদের ওইটাই আমি মানে মিউজিক করার সময় ওইটাই একটা খেয়াল রাখি যে মেলোডি এবং রিদম একসঙ্গে চলবে, একদম তাই, দুটো সাইমালটেনিয়াসলি থাকবে, কেউ কাউকে ছাপিয়ে যাবে না। একদম। কারণ মিউজিক তো দু রকমের হয়, তুমি জানো যে একটা হচ্ছে ওয়ান টাইপ অফ মিউজিক অ্যাপিল টু দ্য বডি, অ্যাপিল টু দ্য হার্ট ফার্স্ট। আচ্ছা, আর এক ধরনের মিউজিক অ্যাপিল টু দ্য বডি, যার সঙ্গে নাচে যাবে, বা ওই অ্যাপিল টু দি বডিটাই হচ্ছে, কিন্তু হ্যাঁ সেইটা হচ্ছে না। তাহলে ঠিক আছে, আমরা ডেকে নেব আপনার দুই ছাত্রকে। একজনের নাম সপ্তর্ষি, আরেকজন হচ্ছে সম্বিত চক্রবর্তী। সম্বিত, হ্যাঁ। তাহলে চলুন শুনে নিই স্যারের একটি কম্পোজিশন। ঠিক। আমরা
আমরা নূতন আমরা কুড়ি নিখিল মানব নন্দনে কোষ্ঠী রাঙা হাসি রেখা জীবন জাগে স্পন্দনে আমরা নূতন আমরা কুড়ি নিখিল মানব নন্দনে লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে আমরা নূতন আমরা কুড়ি নিখিল মানব নন্দনে। কি সুন্দর গানটি শুনলাম, এত সুন্দর সুর, সত্যি আজকালকার দিনে জানি না কেউ বানায় কি, আপনি বানাচ্ছেন এবং সেগুলো আমরা পাচ্ছি, এতেই আমাদের আনন্দ। আর একটা জাস্ট শেষ যে কথাটুকুনি আপনার কাছ থেকে স্যার আমরা জানতে চাইব, সেটা হচ্ছে মিউজিক নিয়ে যারা সিরিয়াস এবং আগামী প্রজন্মে যারা মিউজিক নিয়ে মানে মিউজিক নিয়ে এগিয়ে যেতে চায়, তাদেরকে আপনার মতে মানে কি করা উচিত, মানে যেটা করলে তাদের কানটা বা তাদের মানে সেই নলেজটা তৈরি হবে এবং সেটা তাদের হেল্প করবে এগিয়ে যেতে, মিউজিক নিয়ে এগিয়ে যেতে, কি মনে হয়? ঠিক ঠিক, আসলে মানে আমি জানি না আমি নতুন প্রজন্মকে বার্তা দেওয়ার মতন পর্যায়ে আমি এসেছি কিনা, তাও তুমি যখন বলছো আমি দু একটা কথা আমার যা মনে হয় সেটা বলছি। সেটা হচ্ছে যারা গান নিয়ে সত্যি সত্যি সিরিয়াস হতে চায় তাদেরকে গান প্রচুর শুনতে হবে, প্রচুর নানান রকমের গান শুনতে হবে। এবং আমাদের যারা মানে ভারতীয় যারা সিঙ্গার তাদের জন্যই তো কথা বলছি। তো তারা প্রথমে যেমন আমি বললাম রবীন্দ্রসঙ্গীত শুরু করলেন, ঠিক আছে, তারপর নজরুলগীতি বা আমাদের যে বাংলার সমস্ত ঐতিহ্যগত গান আছে সেগুলো যেমন শুনবেন, কীর্তন, বাউল, ভাটিয়ালি, ফোক, সব রকমের গান শুনতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত রাগ সঙ্গীতের যে সমস্ত স্টাইল টেকনিকগুলো আছে আমি বলবো সেগুলোর মধ্যে না গজল এবং ঠুংরি, গজল এবং ঠুংরি যদি হার্ড ক্লাসিক্যাল নাও হয়, গজল এবং ঠুংরি অবশ্যই শুনতে হবে। কারণ সেখানে যে মুলকির কাজগুলো থাকে, গলায় যে নানা রকমের যে কায়দা কানুন টেকনিকগুলো সেখান থেকে রপ্ত করা যাবে। সেইটা একটু আমি ছেলেমেয়েদের শুনতে বলবো, কারণ এখন ট্রেনার ঠিক ভালো ট্রেনার পাওয়া তো মুশকিল, হাতের কাছে খুব দক্ষ ট্রেনার পাওয়া মুশকিল। যারা ভালো মিউজিক জানেন বা পারফর্ম করেন তারা সবসময় যে ভালো শেখাবেন বা তাদের সেখানে সময় তো সবসময় পাওয়া যাবে না, সেই জন্য শুনতে হবে। যারা আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ম্যাস্ট্রো যারা আছেন বা যারা গজলিয়া আছেন, হ্যাঁ, যেমন মানে বিশেষ করে অরিজিনাল ট্র্যাক শুনতে হবে, অরিজিনাল ক্রিয়েশনস গুলো শুনতে হবে। গোলাম আলী শোনা যেতে পারে, নুসরত ফতেহ আলী খান শোনা যেতে পারে, বেশিরভাগই সব ফিউশন শোনে, কিন্তু ঠুংরির মধ্যে লক্ষ্মী শঙ্করের ঠুংরি শোনা যেতে পারে, তাই না? লক্ষ্মী শঙ্করের ঠুংরি 100 বার এইগুলো শুনলে কিন্তু কান তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে গলাতে প্র্যাকটিস করতে হবে, নিজেকে সব রকম মিউজিকের ব্যাপারে একটা আইডিয়া হবে, অ্যাওয়ারনেস তৈরি হবে এবং সেও নিজেও বেছে নেবে যে আমি আমার জন্য কোনটা, হ্যাঁ আমার জন্য কোনটা, বা আমি কিভাবে এগোবো। একদম তাই, এইটাই। আচ্ছা, আমাদের অনুষ্ঠান বা আমাদের আলোচনা আজকে এত অবধি, তাহলে আজকে আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি। তবে অনুষ্ঠান শেষ করার আগে আমাদের একটা ছোট্ট ব্যাপার রয়েছে, সেটা হলো এটি একটি ছোট্ট নোট বই এবং একটি পেন। যারা আমাদের এখানে আসবেন অতিথি হয়ে, তারা যেন তাদের এমন একটি কথা বা এমন একটি বার্তা যেটা সে চিরকাল অবলম্বন করেছে বা যেটা সে চিরকাল মেনে এসেছে, সেইটা সে এখানে তার সই দিয়ে লিখে যাবেন। আচ্ছা, আমি যেহেতু স্যারের একটু সমস্যা আছে বলে আমি চাইবো স্যার আমাকে বলুন, আমি ডায়েরিতে লিখছি কথাটা। স্যার আপনি বলুন আমায়। সঙ্গীত, আমি মনে করি সঙ্গীত হলো সুরলোকের সম্পদ। সঙ্গীত হলো সুরলোকের সম্পদ। বেশ,
এই সম্পদ হুম, অর্জন করাটাই হুম, যে কোনো সঙ্গীতকারের পক্ষে জরুরি, এবং তা যত্নের সঙ্গে সংরক্ষণ করাও জরুরি, এবং তা তা যত্নের সঙ্গে যত্নের সঙ্গে সংরক্ষণ করাও জরুরি। জরুরি। বাহ, এখানে শুধু আপনি সইটুকু করে দিন, আচ্ছা। হবে কি? হ্যাঁ, নিশ্চয়ই। বেশ, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদের এতটা সময় দেওয়ার জন্য, এবং অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আর স্যার আপনার জন্য রয়েছে একটি ছোট্ট গিফট আমাদের পক্ষ থেকে, এটি আপনার জন্য স্যার। তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যেতে যেতে স্যারের একটা লাস্ট গান আমরা শুনে নেব। সকলে ভালো থাকবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আপনাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, আপনাদের মত জানাবেন, আমাদের কাজকে সাপোর্ট করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যেন আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি আমাদের সাপোর্ট করে যাবেন। ধায় গাড়ি ধুম ছাড়ি ধায় শত পায় ঝড় গতি দ্রুত অতি দুনিয়া কাঁপায় ভাবরার বাজে ভেপু প্রাণপণে দিয়েছে পুকানে তারা প্রাণে তবু খুশি উতলায় ধায় গাড়ি ধায় শত পায় ধায় গাড়ি ধায় শত পায় ধায় গাড়ি ধায় শত পায়। দেখি ঢেকে ঢেকে ভাই ঘোড়া ঝুলো ঘাস ধুলো চোটে বাই বাই উঁকি মেরে ঝ্যাপ করে সরে যায় স্যাঁত করে দেখি ঘাড় কাত করে নাই আর নাই গায়ে গাড়ি ছোটে বাই বাই গায়ে গাড়ি ছোটে বাই বাই গায়ে গাড়ি ছোটে বাই বাই।